আজ আমরা এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি প্রত্যেকটি বাঙালির ঘরে আছে। এই ওষুধটি আমরা মাথা ব্যথা হলে, কোমর ব্যথা হলে, জ্বর হলে আমরা নিরাপদে খাই, কোনো ডাক্তার না দেখিয়েই খাই। তো ঘটনা হচ্ছে এই ওষুধটা কতটা নিরাপদ, নাকি এটি একটি সাইলেন্ট কিলার? আজ এই প্রশ্নের উত্তরই আমরা জানবো, এবং এই প্রশ্নের উত্তর জানতে আমরা চলে এসেছি লেক গার্ডেন্সে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মানে প্যারাসিটামল এই ওষুধটা মানে এতটাই কমন এবং এবং এতটাই বহু ব্যবহৃত যে প্রত্যেকটি ছেলে মেয়ে এই ওষুধটির নাম জানে এবং আমরা খাই। মাথা ব্যথা হলে খাই, গা ব্যথা হলে খাই, জ্বর হলে তো খাই। তো ঘটনা হচ্ছে এই ওষুধটা কি অ্যাকচুয়ালি, মানে এটা কি জ্বর কমানোর ওষুধ না ব্যথা কমানোর ওষুধ, এটা কি? এই ওষুধটা হচ্ছে একটা এনজাইম আছে আমাদের ব্রেনে, আচ্ছা হাইপোথ্যালামাসে। আচ্ছা সেই এনজাইমটার নাম হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ। আচ্ছা এই এনজাইমটাকে ইনহিবিট করার একটা ওষুধ। আচ্ছা। আমাদের যখন শরীরে জ্বর হয় তখন প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যালের জন্য জ্বর হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যালটা আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে তৈরি হয়। আচ্ছা এবং সেখানে সাইক্লোঅক্সিজেনেজ বলে একটা এনজাইম থাকে, সেটার মারফতে তৈরি হয়। প্যারাসিটামল গিয়ে ওই এনজাইমটাকে ডিঅ্যাক্টিভেট করে, ইনহিবিট করে। তার জন্য এই প্রোস্টাগ্ল্যান্ডিন কম তৈরি হয় এবং তার জন্য আমাদের জ্বর কমে। আবার এই প্যারাসিটামল আমাদের যে পেন সিগন্যাল হয় বডিতে, সেন্ট্রাল প্রসেসিং হয়, সেই জায়গাটাকে ব্লক করে। আচ্ছা। ফলে আমাদের ব্যথা বেদনাও কমে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, এইসব ব্যথাগুলোও কমবে। প্যারাসিটামল হচ্ছে এমন একটা কেমিক্যাল যে এই পেন যে পারসেপশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, সেটাকে ব্লক করে, প্লাস ওই এনজাইম সাইক্লোঅক্সিজেনেজটাকেও ব্লক করে। মানে ব্যথা এবং জ্বর দুটোই কমাতে সাহায্য করে। এখন কথা হচ্ছে এই ওষুধটা কতটা নিরাপদ? প্যারাসিটামল মোটামুটি নিরাপদ একটা ওষুধ, কারণ আমরা সারাদিনে প্যারাসিটামল 650, অ্যাডাল্ট মানুষরা কত প্যারাসিটামল খেতে পারে? মাথা ব্যথার জন্য 650 দিনে 2টো। কিন্তু দেখা গেছে সেফ লেভেল প্যারাসিটামলে যে সারাদিন আপনি কতটা নিতে পারেন, যে কতটা নিলে নিরাপদ, দেখা যাচ্ছে সারাদিনে 4000 মিলিগ্রাম অবধি নেওয়া যায় টোটাল। আচ্ছা। ফলে 650 যদি ট্যাবলেট হয় তাহলে আপনি 6টা ট্যাবলেট অবধি সারাদিন নিতে পারেন। আচ্ছা। কিন্তু আমাদের কি অতগুলো লাগে? যাদের খুব হাই ফিভার হয় সেই ক্ষেত্রে হয়তো সারাদিনে 3টে বা 4টে 1000 মিলিগ্রাম লাগতে পারে, 4000 মিলিগ্রাম পার ডে। এটা একটা পূর্ণ মানে বয়স্ক মানুষদের জন্য আপনি বলছেন? হ্যাঁ, পূর্ণবয়স্ক মানুষদের জন্য। এবং যারা কম বয়স, যাদের ওজন কম, তাদের আমরা একটা হিসেব করে দিই যে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ হিসেব করে শরীরের প্যারাসিটামল দিতে হয় বাচ্চাদের। সারাদিনে 3বার 4বার 5বার অব্দি দেওয়া যায়। আচ্ছা। অনেকের মনে একটা ধারণা আছে যে প্যারাসিটামল বেশি খেলে নাকি লিভার ড্যামেজ হয়ে যায়, এটা কতটা সত্যি? নিশ্চয়ই, প্যারাসিটামল যখন ওভারডোজিং হয়, মাত্রাতিরিক্ত কেউ খাচ্ছেন, 4000 মিলিগ্রামের বেশি যদি হয়, বা কেউ অন্য কোনো কারণে বেশি করে প্যারাসিটামল খাচ্ছেন, সুইসাইডাল টেন্ডেন্সি বা এটসেট্রা, সেগুলোতে লিভার ফেলিওর হতে পারে। সেই প্যারাসিটামল টক্সিসিটি বলে সেটাকে। সেটা প্যারাসিটামল টক্সিসিটি হলে সেটা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয় পেশেন্টদের। এবং প্যারাসিটামল টক্সিসিটি হলে তাদের গা গুলাতে পারে, মাথা ধরতে পারে, মাথা ব্যথা হতে পারে, খিদে চলে যেতে পারে, বেশি ঘাম হতে পারে, চোখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, খুব দুর্বল লাগতে পারে, পেটের উপরের দিকে ডান দিকে ব্যথা হতে পারে, জন্ডিস হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, কোমা হতে পারে। এবং ভুলবশত কেউ যদি 7-7.5 গ্রামের বেশি সারাদিনে খেয়ে নেয়, তাহলে তার ডে 1 থেকেই সিমটম অ্যাপিয়ার করতে পারে, গা গুলানো এটসেট্রা। এবার 2-3 দিন ধরে এরকম চলতে থাকলে যা টক্সিসিটি হবে, লিভার ইনজুরি হবে। আচ্ছা, তো টেম্পারেচার কি সাংঘাতিক ভাবে নেমে যেতে পারে না? কারণ আমরা দেখেছি প্যারাসিটামল খেলে টেম্পারেচারটা ড্রপ করে। সেটা হচ্ছে সোয়েটিং এর জন্য। যদি বেশি ঘাম হয় তো সেই জন্য বডির ঘাম হওয়ার সময় বডির তাপ নিয়ে ইভাপোরেশন হয় ফ্লুইড, যেটা আমরা পড়েছি, যেহেতু আমাদের উপরি তল থেকে ইয়েটা নিয়ে আর কি, মানে কি বাষ্পীভূত হচ্ছে বলে আমাদের এক্স্যাক্টলি। প্লাস কিছুটা টেম্পারেচার রেগুলেশন সেন্টারেরও ইনহিবিশন হচ্ছে, হাইপোথ্যালামাসকে ইনহিবিট করে, তো আমি যেটা একটু আগে বলছিলাম, সেই জন্য বডিটা বেশি ঠান্ডা লাগে। কিন্তু একটা প্যারাসিটামল 650 কে যে হাইপোথার্মিয়া হয়ে মরে গেছে এরকম তো নয়। আবার তো বডিতে হিট জেনারেশন হয়ে যাবে, আবার তো ক্রেবস সাইকেলে ঢুকে যাবে খাবার, আবার তো এটিপি জেনারেশন হয়ে যাবে, বডি আবার গরম হয়ে যাবে। আমরা দেখেছি ব্যথার ওষুধ খেলে তার সঙ্গে একটা অ্যাসিডিটির ওষুধও খাই আমরা অনেক সময় প্যান্টোপ্রাজল জাতীয় বা রেবোপ্রাজল জাতীয় আমরা ওষুধ খাই।
তো আমরা যখন প্যারাসিটামল খাই সেক্ষেত্রে কি আমাদের না, অ্যাসিডিটি হতে পারে? প্যারাসিটামল খেলে অ্যাসিডিটি হতে পারে না। পেন কিলার গুলো যেগুলো এনএসএআইডি গ্রুপের হুম। ওষুধ, স্টমাকের লাইনিং কে ইরোশন করে, সেগুলো নষ্ট করে, আচ্ছা, ক্ষয় করে যেখানে দেয়। গ্যাস্ট্রাইটিস হয়, সেগুলো হুম। পেট জ্বালা করতে পারে। কিন্তু হুম। প্যারাসিটামলে সেই প্রপার্টি নেই, ফলে উইদাউট এনি মেডিসিন টু প্রিভেন্ট অ্যাসিডিটি প্যারাসিটামল খাওয়া যায়। মানে এটা বলা যাবে না যে প্যারাসিটামল খেয়ে আমার অ্যাসিডিটি হয়েছে। না, প্যারাসিটামল খেয়ে অ্যাসিডিটি হতে পারে না। আচ্ছা, মানে এটা আপাতত সেফ মেডিসিনই বলা যেতে পারে। মোটামুটি যদি হ্যাঁ। ডোজ ঠিকঠাক খায়, কেউ যদি ওভারডোজিং না করে, হুম। আর কেউ যদি শখে প্যারাসিটামল না খায়। হ্যাঁ, আমার জ্বর আসবে বলে আমি কোথাও যাচ্ছি, যদি আমার রাস্তায় জ্বর এসে যায় বলে আগে থেকে প্যারাসিটামল খেয়ে নিল, তাহলে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, একটা জায়গাতে আমরা আগে থেকে প্যারাসিটামল খাওয়া এনকারেজ করতে পারি, আচ্ছা সেটাকে প্রি এমটিভ অ্যানালজেসিয়া বলে। আচ্ছা। মনে করি একটা বড় অপারেশন হবে, হুম। তার আগে যদি প্যারাসিটামল খাইয়ে দেওয়া হয়, অপারেশনের পরে দেখা যায় ব্যথা কম হয়। আচ্ছা সেটা হচ্ছে প্রি এমটিভ অ্যানালজেসিয়া। আচ্ছা। সেটা আগে থেকে হুম। যে আমার ব্যথা হতে পারে এটা প্রেডিক্ট করে ওষুধ খাওয়াটাকে প্রিএমটিভ অ্যানালজেসিয়া বলে। পেন সেন্টারগুলোকে ব্লক করে, কিছু কিছু অ্যানালজেসিক ওষুধ আছে বা পেন কিলার আছে, পেন রিসেপ্টরগুলোকে ব্লক করে, সেই জন্য ব্যথা কম হয়। তবে প্যারাসিটামলের ওই জ্বর কমার ক্ষেত্রে এটার কোনো রোল নেই। আচ্ছা প্রিএমটিক অ্যান্টিপাইরেটিক বলে কোনো কথা নেই। আচ্ছা, এই যে অনেকে বলেন না যে আমি 2 দিন ধরে প্যারাসিটামল খাচ্ছি, আমার এখনো জ্বর কমলো না। মানে প্যারাসিটামল আপনার জ্বর কমানোর ওষুধ নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্যারাসিটামল জ্বর কমানোর ওষুধ। যদি থার্মোরেগুলেটরি মেকানিজম হাইপোথ্যালামাসে, সেই ক্ষেত্রে প্যারাসিটামল খাচ্ছে, খেলে জ্বর কমে যাচ্ছে, আবার জ্বরটা ফিরে আসছে, তার মানে এটা রাইট টাইম যে জ্বরের কারণটাকে নির্ধারণ করতে হবে। হতে পারে ভাইরাল ফিভার নয়, আচ্ছা, হতে পারে হয়তো ডেঙ্গু, ম্যালেরিয়া বা অন্য মানে কিছু। এটা মানে জ্বর কমাচ্ছে না টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণে রাখছে? জ্বরকে যদি আপনি টেম্পারেচার বলেন তাহলে সেটা কমাচ্ছে, আচ্ছা, কিন্তু জ্বরটাকে যদি একটা অসুখ বলেন, সেটা প্যারাসিটামল কমানোর হ্যাঁ ক্ষমতা আমি নেই। ওটাই আর কি মানে বলতে চাইছি। ডেঙ্গু থেকে প্যারাসিটামল সারানোর কোনো ক্ষমতা নেই, হ্যাঁ। বা কারো ইউরিনারি ইনফেকশন হয়ে জ্বর হচ্ছে, ইউরিন ইনফেকশনকে কমানোর ক্ষমতা প্যারাসিটামলের নেই। ইউরিন ইনফেকশনের জন্য যে জ্বর আসছে সেটাকে কমানোর ক্ষমতা আছে। জ্বর মানে ওই সিজনাল চেঞ্জেস যখন হয় আর কি, তখন যে ভাইরাল আহ, ইনফেকশন গুলো হয়, তার জন্য যে জ্বর হয়, সেই ক্ষেত্রে প্যারাসিটামল খেয়ে কয়েকদিন ওয়েট করলেন, তারপর জ্বরটা হ্যাঁ। কমে গেল, তারপরে ভাইরাসের ইফেক্টটা চলে গেল, জ্বর এমনি এমনি কমে গেল, সেটা ঠিক আছে। এবার জ্বরটা যদি ডিউ টু সাম আদার রিজন হয়, ইউটিআই, নিউমোনিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড, তাহলে তো কমবে না। তাহলে তো ওটার সেইটা চিকিৎসা করতে হবে। আপনি প্যারাসিটামল খেয়ে ম্যানেজ দিতে পারেন, জ্বর হলে তো খুব উইক হয়ে যায় শরীর, বা টেম্পারেচার খুব বেশি হলে লোকে নড়াচড়া করতে পারে না, সেটাকে কমিয়ে নিতে পারেন আরাম পাওয়ার জন্য শারীরিকভাবে, কিন্তু রোগটার প্রপারলি চিকিৎসা করতে হবে। এবার যেটা ঘটনা হচ্ছে, আপনি বলে দিয়েছেন আমরা সর্বাধিক কতটা পরিমাণে প্যারাসিটামল খেতে পারবো। আর ঘটনা হচ্ছে যে এই প্যারাসিটামলটা কি আমরা খাবার আগে খাবো না খাবার পরে খাবো? কোনো সম্পর্ক নেই, আচ্ছা, খাবার আগে পরে কোনো সম্পর্ক নেই, কারণ গ্যাস্ট্রিক লাইনিং কে ইরিটেট এফেক্ট করে করছে না, আপনি না, বলেছেন। গ্যাস্ট্রিক লাইনিং কে তো ইরিটেট করেই না, হ্যাঁ, মানে তার আপনি খাবার আগে পরে যে কি কোনো সম্পর্ক সময় নেই। প্যারাসিটামল খাওয়া যেতে নিশ্চয়ই। পারে। এর পরের প্রশ্ন হচ্ছে যে আমরা গা ব্যথা, মাথা ব্যথা, জ্বরে আমরা প্যারাসিটামল খাই, কিন্তু বেশ কিছু নার্ভের ব্যথাও বয়স্ক মানুষরা ভোগেন, তো তাদের ক্ষেত্রে কি এই ব্যথা কমাতে হেল্প করে প্যারাসিটামল? নিউরোপ্যাথিক পেনে প্যারাসিটামলের খুব বেশি রোল নেই, আচ্ছা, তবে কিছু ব্যথা কমে, কিন্তু 100% ব্যথা কমবে না, আর 10% 20% ব্যথা কমতে পারে। মাস্কুলোস্কেলেটাল পেন ডিউ টু অপারেশন, পেন ডিউ টু মাসেল পুলিং, মাসেল স্প্রেন, হেডেক, পেন, বডি পেন ডিউ টু ফিভার, পেন ডিউ টু ইনজুরি, কাটস, এগুলোতে প্যারাসিটামল খেলে কমবে। নিউরোপ্যাথিক পেন প্যারাসিটামলে কমবে না। আচ্ছা, এটাও তাহলে আমরা নতুন একটা বিষয় জানলাম আজকে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে প্যারাসিটামল ওষুধ যারা খান, অনেকে ভাবেন যে আমি তো ডায়াবেটিসের ওষুধ খাই নিয়মিত, আমি হাইপার টেনশনের ওষুধ খাই নিয়মিত, এই এখন যদি আমি প্যারাসিটামল খাই তাহলে আমার আগে যে ওষুধটা খেলাম সেই ওষুধটার এফেক্টটা আমি পাবো না। এটা কতটা সত্যি? একদমই সত্যি না। আচ্ছা, যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, হাইপারটেনশনের ওষুধ খাচ্ছেন, সেই ওষুধ খেতে খেতে জ্বর, ব্যথা, এগুলোর জন্য প্যারাসিটামল আপনি খেতেই পারেন, কোনো ইন্টারাকশন নেই। মানে ওই যে ওভারডোজিং যাতে না হয় খেয়াল রাখতে হবে, আন্ডার ডোজিং যাতে না হয় সেটাও নজর রাখতে হবে। আপনার বডি ওয়েট 60, আপনার প্যারাসিটামল পার ডোজ 60 × 15 মিলিগ্রাম, মানে 900 লাগার কথা, আপনি সেখানে 500 পাওয়ারের ট্যাবলেট খেয়ে বলছেন আমার কিছু হলো না, তাহলে হবে না। বা যাদের বডি ওয়েট 60-65 কেজি বা তার বেশি, তার 1000 মিলিগ্রাম প্যারাসিটামল হচ্ছে আইডিয়াল ডোজ। এবার প্রশ্নটা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের জন্য। প্রেগনেন্ট মহিলারা অনেক সময় ভাইরাল ফিভার আক্রান্ত হয় বা বিভিন্ন জ্বরে আক্রান্ত হন,
তো সেই সময় কি তারা প্যারাসিটামল খেতে পারবেন? এবং নিশ্চিত তাতে কি কোনো বাচ্চার কি কোনো ক্ষতি হবে? কোনো কিছু ক্ষতি হবে না, নিশ্চিন্তে খেতে পারেন। আচ্ছা। প্যারাসিটামলের যদি তার প্রয়োজন হয়, হুম, যে মাথা ব্যথা করছে খুব বা খুব হুম। কোমরে ব্যথা হলো, একমাত্র হুম। প্যারাসিটামলই সেফ প্রেগনেন্সিতে। আচ্ছা, সুতরাং ব্যথা এবং জ্বরের কারণ হিসেবে প্যারাসিটামল খেতে পারে, মানে মানে নিশ্চিন্তে তারা খেতে পারে। নিশ্চিন্তে খেতে পারে, নিশ- নির্দ্বিধায়। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে কোন কোন ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়া থেকে আমাকে একটু বিরত থাকতে হবে? দেখুন, প্যারাসিটামল লিভার দিয়ে মেটাবোলাইজড হয় হুম। এবং প্যারাসিটামল টক্সিসিটি হলে হুম। লিভার এফেক্টেড হয়, আমরা শুনলাম একটু আগে। তাহলে সিভিয়ার লিভার ডিসফাংশন হয়ে আছে, যেমন হুম। ক্রনিক লিভার হুম। ডিজিজ বা ক্রনিক অ্যালকোহলিক লিভার ডিজিজ বা হুম। সিরোসিস অফ লিভার, সেক্ষেত্রে প্যারাসিটামল খেতে আমরা যথেচ্ছভাবে খেতে না করি। প্যারাসিটামল পারলে অ্যাভয়েড করাই ভালো এই সিচুয়েশনে। বা যাদের সিভিয়ার কিডনি ডিসফাংশন আছে, তাদের রেগুলার প্যারাসিটামল না খেয়ে কম প্যারাসিটামলের ডোজ খাওয়া দরকার। বা ম্যালনারিশ পেশেন্ট বা এল্ডারলি, ফুল ডোজে না দিয়ে একটু কম দিই, না মাথা ব্যথা ঘুরে অনেকে পড়ে যেতে দেখা যায়। তার জন্য একটু বুঝে শুনে এগুলো ব্যবস্থা করতে হয় আর কি। থ্যাংক ইউ ডাক্তারবাবু, প্যারাসিটামল নিয়ে আমাদের যা যা প্রশ্ন ছিল সবকটার উত্তরই আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো প্যারাসিটামল নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।